আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিসির নতুন একটা ভিডিওতে। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে টেন্স চিনার সহজ উপায়। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে কীভাবে খুব সহজে আমরা টেন্স চিনতে পারি এবং টেন্স বুঝতে পারি। আমরা ইতিমধ্যে অনেকে ইংরেজি গ্রামার সম্পর্কে বিশেষভাবে জানি বা বুঝি, আবার অনেকেই একদম বিগিনার লেভেলে বা অনেকেই একদম কিছু জানি না। ঠিক আছে, তো যারা জানি বা যারা বুঝি বা যারা পারি, দুনো লেভেলের দুই শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা কমন একটা ব্যাপার বা কমন একটা প্রবলেম অনেকে যেটা ফেস করতাম হচ্ছে টেন্স। আমরা এখনো অনেকে বুঝতে পারি না যে কখন প্রেজেন্ট পারফেক্ট হবে, কখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই এখন আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি না। চলো আজকে এই একটা ভিডিওতে বা একটা ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো যে কীভাবে খুব সহজে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে মনে রাখতে পারি। টেন্স জানা তোমাদের জন্য খুবই আবশ্যক, কেননা ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট বা যে উপাদানটা প্রয়োজন তার নাম হচ্ছে টেন্স। ঠিক আছে, তাহলে কথা না বলিয়ে আমরা ভিডিওতে মূল আলোচনা চলে যাই। এবং প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে বাহ্যিক কিছু আওয়াজ বা নয়েসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের মূল আলোচনা চলে যাই। দেখো, আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে মনে রাখবো টেবলের মাধ্যমে। আমাদের এখানে টেবল একটা সাজানো আছে যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এটা কেন লিখলাম এবং এগুলো কেন লিখলাম তা প্রথমে আমরা যখন ক্লাস করব তখন আমরা মূল আলোচনার মধ্যে যেতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা দেখি যে ইনডিফিনিট, অর্থাৎ আমরা মাত্র একটা পয়েন্ট মনে রাখি, একটা পয়েন্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার এটা আলাদাভাবে লিখছি, কারণ এটা সূত্র বা একটা নিয়ম আলাদা। প্রথমে আমরা ইনডিফিনিট যদি মনে রাখি তাহলে প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটটা মনে রাখাটা একদম ইজি। যেমন ইনডিফিনিটের মধ্যে কি বসে, ইনডিফিনিটের মধ্যে আসে যে মেইন ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা মেইন ভার্ব থাকবে এবং একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। সেই একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব, একটা অবজেক্ট। ইট, ইটেন বা গো, গন বা গো ওয়েন্ট। ঠিক আছে, বা আমরা অনেক ধরনের ভার্ব বলতে পারি। বাক্য, প্রথমে আমরা জানি যে ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে কোনো কাজ যে করে, কোনো কাজ করাকে ভার্ব বলে। অর্থাৎ যে শব্দ বা যে ফ্রেজ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজের সমাপ্তি বোঝায়, কোনো কাজের শুরু বোঝায়, কোনো কাজের চলতি বোঝায়, চলমান বোঝায়, তাকেই তোমার মূলত ভার্ব বলে। এখানে এই একটি শব্দের মাধ্যমে কিন্তু একটা বাক্যকে রানিং বোঝাচ্ছে। যেমন আই রাইস, আমি ভাত, এটা হয় না। ঠিক আছে, ভাতকে আমি খাচ্ছি, অর্থাৎ একটি চলমান কাজ বোঝাচ্ছে এবং কাজটা করা হয়েছে ইট দ্বারা। অর্থাৎ এখানে ইট, অ্যাট হচ্ছে এখানে আমার জন্য কি মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে ইনডিফিনিটে যদি ইনডিফিনিট জাস্ট বলে তোমাকে এখানে কি থাকবে, একটা মেইন ভার্ব থাকবে এবং এখানে মেইন ভার্ব হচ্ছে ইট, অ্যাট। অর্থাৎ আই ইট রাইস, আই এট রাইস, প্রেজেন্ট এবং পাস্ট চলো এখানে চলে গেল। দ্বিতীয় পয়েন্টে চলে যাই আমরা, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থাৎ কোনো চলমান, কোনো টেন্সকে বোঝায়। অর্থাৎ যে টেন্স, যে কাজ চলমান থাকে একটা পিরিয়ডের অনুযায়ী, তাকে তোমার কন্টিনিউয়াস টেন্স বলে। কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য প্রথমে একটা অক্সিলারি ভার্ব রাখতে হবে তোমাকে, প্লাস ভার্বিং আনতে হবে। এটা দিয়ে একটা কিন্তু রুলস আসে যে কখন ভার্বিং বসে। সবসময় মনে রাখবে যে অক্সিলারি ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ অক্সিলারি বা সাহায্যকারী ভার্বের পরে সবসময় ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। এবং অক্সিলারি ভার্বকে তোমার সাহায্যকারী ভার্ব বলা হয়। অক্সিলারি বলা হয় সাহায্যকারী ভার্ব বলা হয়। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পিন পয়েন্ট প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে আমরা জেনে রাখি যে অক্সিলারি ভার্বের পরে সবসময় কি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে অক্সিলারি ভার্ব মূলত কি জিনিস, যে ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করে। এখানে যে ভার্বগুলো, এখানে মূল ভার্ব হচ্ছে ইট, এখানে মূল ভার্ব হচ্ছে ইট। ঠিক আছে, যে ভার্বগুলো মূল ভার্বের আগে যুক্ত হয়ে বাক্য এই শব্দটাকে সাহায্য করে, অর্থাৎ মূল ভার্বকে সাহায্য করে, তার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব যদি বসে, তাহলে মূল ভার্বের সাথে সবসময় কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। অক্সিলারি ভার্ব বসাটা মানে কি, একটা বাক্যের মধ্যে চলমান কাজ বোঝানো। ঠিক আছে, যদি অক্সিলারি ভার্ব যদি কোনো বাক্যের মধ্যে বসে বা কোনো শব্দের মধ্যে যদি বসে, তাহলে ওই বাক্যকে চলমান বোঝায় এবং চলমানটা বোঝানোর জন্য মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আশা করি আমরা এই বেসিকটা বুঝতে পেরেছি। তাহলে আমরা বুঝছি যে কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, একটা অক্সিলারি ভার্ব বসবে এবং তার সাথে কি যুক্ত হবে, ভার্ব নিতে হবে। অর্থাৎ এখানে আই এম ইটিং রাইস, এম হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে কি যুক্ত হলো, আইএনজি যুক্ত হলো। এখানে ওয়াইস হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে কি যুক্ত হলো, আইএনজি যুক্ত হলো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব বসে তার সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে।
এখানে আরেকটা রুলস আছে যে যদি অক্সিলারি ভার্ব আসে, যদি আসে, এটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, কখনো তোমার মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অ্যাক্টিং রাইস হয় না, অ্যাক্টিং রাইস কখনো হবে না। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি মেইন ভার্বের সাথে যদি আইন যুক্ত হয়, সবসময় মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে, অর্থাৎ অ্যাক্টিং রাইস। মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এটা আমরা পয়েন্টে বুঝতে পেরেছি। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে এটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, আমরা মূল ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। তাহলে কথা হচ্ছে এখানে আমরা কিভাবে প্রেজেন্ট এবং পাস্টকে শনাক্ত করব? প্রেজেন্ট এবং পাস্টকে শনাক্ত করব আমরা অক্সিলারি ভার্ব দ্বারা। এখানে এম মানে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেট করেছে এবং ওয়াস মানে কি ইন্ডিকেট করেছে? পাস্ট ইন্ডিকেট করেছে। আশা করি আমরা সেকেন্ড টপিকটা বুঝতে পেরেছি। তাহলে চলো থার্ড টপিকের মধ্যে চলে যাওয়া যাক। থার্ডের মধ্যে আমরা দেখেছি যে পারফেক্ট, অর্থাৎ একটি কাজ কিছুকাল আগে শুরু হয়ে কাজটি বর্তমানে সমাপ্ত হয়েছে, তাকে তোমার প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট বলে। ঠিক আছে, পারফেক্ট মূলত কোনো কাজ কিছুকাল আগে শেষ শুরু হয়ে এই কিছুক্ষণ আগে, অর্থাৎ সাপোজ এখন বাজে 10টা, ঠিক আছে, একটা কাজ 9টা থেকে শুরু হয়ে 9:50-এর মধ্যে শেষ হলো, তাকে মূলত পাস্ট পারফেক্ট বোঝায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে পারফেক্ট যদি আসে, তাহলে পারফেক্টের সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড আসে, তার পরবর্তীতে ভার্বের সাথে বিধি যুক্ত হয় বা ভার্বের পিপি হয়। ঠিক আছে, ভার্বের সাথে বিধি যুক্ত বা কি যুক্ত হবে? পিপি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের পিপি ফর্মটা যুক্ত হবে। তাহলে আমরা বুঝেছি যে যদি পারফেক্ট বসে, তাহলে সবসময় প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, তার সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড আসে, পরবর্তীতে তার সাথে কি যুক্ত হবে? ভার্বের বিধি যুক্ত হবে। এখানে একটা রুলস আছে যে সবসময় রাখবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি কোনো ভার্ব থাকে, তখন তার ওই ভার্বের কি হবে? পিপি হবে, অর্থাৎ ভার্বের বিধি হবে। অর্থাৎ এখানে আমরা go, went, gone, go হচ্ছে ভার্বের V1, went হচ্ছে ভার্বের V2 ফর্ম, gone হচ্ছে ভার্বের V3 ফর্ম। ঠিক আছে, অর্থাৎ কোন বাক্যের পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি কোনো ভার্ব যদি বসে, তার সাথে V3 ফর্ম যুক্ত হবে, অর্থাৎ গনটা বসে। সেজন্য এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা চলে যাই রুলসের মধ্যে। যদি প্রেজেন্ট পারফেক্ট বসে, তাহলে আমরা হ্যাভ আর হ্যাজ থেকে আমরা একটাকে পিক করব। এখানে হ্যাভ আর হ্যাজ মূলত প্রেজেন্টকে ইন্ডিকেট করে, হ্যাড ইন্ডিকেট করে মূলত পাস্টকে। তাহলে হ্যাভ আর হ্যাজ থেকে আমরা যে কোনো একটা পিক করব পার্সন অনুযায়ী। যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি বসে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সময় তোমার হ্যাজটা আসে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে সবসময় ভার্বের হ্যাজটা বসে। এছাড়া শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরেই শুধুমাত্র কি বসে? হ্যাজ বসে। এছাড়া বাকি সব ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সময় হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি প্রেজেন্ট আসে, তাহলে হ্যাভ হ্যাজ থেকে আমরা কোনটা পিক করব? পার্সনের জায়গায় আমরা হ্যাভকে পিক করলাম। ঠিক আছে, যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, শি, ইট, কারো নাম, কারো বস্তুর নাম যদি থাকে, তাহলে আমরা কি আসতো? হ্যাজ আসতো। তাহলে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকার কারণে পরবর্তী ভার্বের সাথে কি যুক্ত হলো? V3 বা পিপি যুক্ত হলো। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রেজেন্টের সময় আমরা পিক করব অক্সিলারি ভার্ব অনুযায়ী। অর্থাৎ এখানে হ্যাভলেস যেমন একটা যদি পিক করি, আমরা অক্সিলারি ভার্ব দেখে কিন্তু বুঝতে পারবো যে প্রেজেন্টটা কোন টেন্স, বাক্যটা কোন টেন্সের মধ্যে আছে, অর্থাৎ প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। ঠিক আছে, হ্যাভ দেখি বা হ্যাভের পরে যদি V3 দেখি, এটা দেখে তোমরা বুঝতে পারবে যে পারফেক্টের মধ্যে আছে, এটা বোঝা যায়। ঠিক আছে, পরবর্তী চলে আসি আমরা হ্যাড দিয়ে। সেম, এখানে শুধুমাত্র একটাই আছে পাস্টের মধ্যে। যদি শুধু যে কোনো পার্সনের পরে যদি হ্যাড থাকে, হ্যাডের পরে সবসময় কি যুক্ত হবে? ভার্বের সাথে V3টা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি হ্যাড প্লাস যদি V3 দেখি, ওই বাক্যটি কোন টেন্সের হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে যদি পারফেক্ট যদি বোঝায়, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, তার পরবর্তীতে V3 আসে। অর্থাৎ শুধুমাত্র একটা রুলস দিয়ে কিন্তু আমরা দুটো রুলসটা সহজে মনে রাখা যাবে এবং আশা করি এটা অনেকটা সহজ বলা যায়। তাহলে চলো আমরা 4 নম্বরটাতে চলে যাই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বলা হয়েছে যে হ্যাভ, হ্যাজ, সেম, হ্যাভ, হ্যাজ এর পরে বিন আসে, তারপর ভার্ব হয়। দেখো এখানে একটা কথা আছে, এখানে বলেছে মূলত পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কোনো চলমান কাজ। কোনো চলমান কাজ যদি বোঝায়, তাহলে সবসময় ভার্বিং হবে। কোনো চলমান কাজ যদি বোঝায়, তাহলে সবসময় কি হবে? ভার্বিং হবে। অর্থাৎ ভার্বিং মূলত কোনো চলমান কাজকে বোঝায়। এখানে কন্টিনিউয়াস মানে কি কাজ বুঝিয়েছে? চলমান কাজ বুঝিয়েছে। অর্থাৎ এখানে সবসময় কি দিতে হবে? ভার্বিংটা দিতে হবে। এখন রুলসে বলে যে হ্যাভ, হ্যাজ এর পরে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কখনো ভার্বিং হয় না।
হ্যাভেস হেডের পরে কি যুক্ত হবে, ভার্ব বি3 যুক্ত হবে, অর্থাৎ পিবি যুক্ত হবে। তাহলে এখানে আমরা কেমনে ভার্বিনটা আনবো, দেখো হ্যাভেস এর পরে যদি আমরা ভার্বিন করতে চাই, তাহলে ভার্বিনটাকে করার জন্য আমরা মাঝখানে একটা বিন আনতে হবে, বিন বা বিন আনতে হবে, বিন বা কি আনতে হবে, বিন আনতে হবে। অর্থাৎ পারফেক্টের মধ্যে যদি কোনো কন্টিনিউয়াস বোঝায় তাহলে রুলস কে ঠিক রেখে, অর্থাৎ হ্যাভেস এর পরে যদি বি3 বসে, এটা একটা রুলস, এই রুলসকে ঠিক রেখে যদি ভার্বিন করতে চাই তাহলে হ্যাভেস এর পরে কি যুক্ত করতে হবে, তোমাকে বিন যুক্ত করতে হবে। আর সঙ্গে আমরা বুঝতে পেরেছি যে যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বুঝাই তাহলে আমরা হ্যাভেস হেডের পরে যদি বিন যুক্ত করে দেই তাহলে ওই বিন আনার জন্য আমরা ভার্বিনটা করতে পারি। আশা করি আমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছি। তাহলে আমরা চলে যাই মূল রুলসের মধ্যে। দেখো যদি প্রেজেন্ট যদি বোঝাই তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সময় হ্যাজ বসে, এই ক্ষেত্রে এছাড়া বাকি সব ক্ষেত্রে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে এখানে আই হ্যাভ বিন ইটিং রাইস, ওকে। তাহলে এখানে হ্যাভ আমরা কি বুঝিয়েছে, ভার্বের হ্যাভের সাথে বুঝিয়েছে, তারপরে বিন এনেছি কেন, তোমার ভার্বের সাথে কি যুক্ত করার জন্য, আইএনজি যুক্ত করার জন্য, এবং ভার্বের সাথে আইএনজি কেন যুক্ত করলাম, আর পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর কারণেই মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, এবং হ্যাভ দ্বারা আমরা বুঝে নিলাম যে ভার্বটা টেন্সে কিসের মধ্যে আছে, পারফেক্টের মধ্যে আছে, ওকে। তাহলে এখানে পারফেক্টে বুঝালাম, ইটিং এর করলাম, প্লাস রুলসকে ঠিক রাখার জন্য আমরা মাঝখানে কি আনলাম, বিন আনলাম। আশা করি আমরা এটা বুঝে পেরেছি। তাহলে চলে পাস্ট টেন্সের মধ্যে চলে যাই। দেখো পাস্ট যদি বুঝাই, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বুঝাই তাহলে একটাই রুলস আছে, হ্যাভ এর সাথে মধ্যে শুধুমাত্র হ্যাভ চলে আসে। তাহলে হ্যাডের পরে আমি যদি কন্টিনিউয়াস করতে চাই, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে, তাহলে কি আনতে হবে, আমাকে বিন আনতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে সহজে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মূলত কিভাবে খুব সহজের মধ্যে করা যায় প্রেজেন্ট এবং পাস্টটা। ফিউচারকে আলাদা হওয়ার একটা কারণ আছে, কারণ ফিউচার এই তিনটা রুলসের মধ্যে কিন্তু পড়ে না, ঠিক আছে, কিন্তু ফিউচার আরো সহজ। দেখো ফিউচার যদি ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস যদি বোঝাই, সবসময় উল্টা আসে। উইল মূলত ফিউচার ইন্ডিকেট করে, উইল মূলত কাকে ইন্ডিকেট করে, ফিউচারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে যদি ইনডিফিনিট বোঝাই, অর্থাৎ ফিউচার যদি ইনডিফিনিট বোঝাই, তাহলে আই উইল ইট রাইস, এখানে সেম বেসিকটা কিন্তু সেম, মেইন ভার্ব আসে, যেমন এখানে উইলটা আনলাম, উইল ছাড়া কিন্তু মেইন ভার্বই আসলো, ঠিক আছে। আই ইট রাইস, এই আই ইট রাইসটা জাস্ট উইলটা আনলাম কেন, ফিউচার ইন্ডিকেট করার জন্য। তাহলে কন্টিনিউয়াসটাও সেম। দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে আমরা অবজেক্ট ভার্ব আনার পরে কিন্তু ভার্বের সাথে আইডেন্টিফাই করব না, বরং কিছু আনতে হবে না এক্সট্রা। কিন্তু যদি ফিউচার বোঝাই, ফিউচারের সময় কিন্তু অবজেক্ট ভার্ব আনার কোনো স্কোপ নেই, কারণ এখানে উইলটা চলে আসে, ঠিক আছে। তাহলে উইল আসার পরে, উইলের পরে কিন্তু অবজেক্ট ভার্বের সাথে কি যুক্ত হবে না, আইন যুক্ত করা হবে না। কিন্তু আমরা যদি উইলের পরে যদি অবজেক্ট ভার্বের সাথে আইন যুক্ত করতে চাই, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যদি বোঝাতে চাই, তাহলে আমরা কি করব, সেম এখানে আমরা বি টানবো। এখানে আমরা যেভাবে বিন টানলাম, একটা বাক্যর মধ্যে হ্যাভ এ সেট টাকার পরে যদি বাক্যের সাথে আইন যুক্ত করতে চাই, তাহলে এখানে যেভাবে আমরা বিন টানলাম, সেম ভাবে একটি বাক্যের মধ্যে যদি উইল আসে, অক্সিলারি ভার্ব যদি কন্টিনিউয়াস টেন্স বোঝে, তাহলে পারফেক্ট করার জন্য আমরা কি আনবো, বি আনবো। আশা করি আমরা এটা সহজের মধ্যে বুঝতে পারছি যে আই উইল বি ইটিং রাইস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে পারফেক্টে চলে যাই, সেম। দেখো পারফেক্ট সময় হ্যাড হ্যাজ বসে, ফিউচারের সময় এখানে হ্যাড বসে কোনো স্কোপ নেই, ঠিক আছে। ফিউচারের ক্ষেত্রে কোনো রকম হ্যাড বসে না, শুধুমাত্র প্রেজেন্টের গুলো বসে, যেমন হ্যাড এখানে আই আসল, আই থাকার কারণে কি আসলো, হ্যাভ আসলো। এবং হ্যাজ কাউন্ট বসে এটা তো আমরা একটু আগেই পড়লাম। তাহলে আই উইল হ্যাভ ইটেন রাইস, সেম এখানে ভার্বের হ্যাভেসটা আনলাম, তারপরে আমরা ভিতরে করে দিলাম এটা, ঠিক আছে। এটা ভিতরে কেন করলাম, ভিতরে ইন্ডিকেট করলাম যে বাক্যটি কিসের মধ্যে আছে, পারফেক্টের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে যদি ফিউচার যদি পারফেক্ট বোঝায় তাহলে কি আসবে, আই উইল হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে। তাহলে সেম পারফেক্ট কন্টিনিউয়াস যদি বোঝায় তোমাকে, তাহলে আমরা উইলটা আনলাম, আবারও সেম হ্যাভটা আনলাম, হ্যাভটা কেন আনলাম, পারফেক্টের জন্য, হ্যাভ আনলাম। এখন কন্টিনিউয়াস যদি করতে চাই তাহলে আমি কন্টিনিউয়াস করলাম, কিন্তু কন্টিনিউয়াস করার একটা শর্ত আছে, হ্যাভের পরে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত করা যায় না, এটা তো আমরা জানি। তাহলে যদি করতে চাই তাহলে আমরা কি আনতে হবে, বিন আনতে হবে, ঠিক আছে। কি আনতে হবে, বিন আনতে হবে। এখানে যেরকম ভাবে বিন আনলাম, ওইখানে আমরা কি আনতে হবে, বিন আনতে হবে। আশা করি আমরা সহজের মধ্যে এটা বুঝতে পারছি যে কিভাবে খুব সহজে আমরা শুধুমাত্র এই চারটা টপিক বা এই চারটা থিওরি মনে রাখার পরে কিভাবে খুব সহজে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে মনে রাখবো। প্লাস আমি কিছু ডিটেলস নিয়ে আলোচনা করেছি, এই ডিটেলসগুলো মনে রাখা খুবই জরুরি তোমাদের জন্য, এগুলো আসতে পারে পরীক্ষার মধ্যে বা প্রাত্যহিক জীবনেও এগুলো অনেকভাবে কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটি আশা করি তোমাদের জন্য অনেকটা সাহায্যকারী হয়েছে বা হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, তারা যাতে জানতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।